গল্প আমি দূর হতে তোমারে দেখেছি। তানিয়া মাহি, নিরু। গল্পের প্রথম অংশ। 18+ অ্যালার্ট। প্রাপ্তবয়স্ক মনস্কদের জন্য। বাসর ঘরে বসের আগে দুঃখে অনবরত কান্না করে যাচ্ছে রা। হাতের পাশে থাকা টিস্যু বক্সের থেকে টিস্যু নিয়ে ছিঁড়েই যাচ্ছে সে। নিজের বড় ভাই সমতুল্য চাচাতো ভাইকে বিয়ে করতে হবে এটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। একবাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, এখন পাশাপাশি আলাদা বাসা, যার কাছে নিয়ম করে সন্ধ্যা হলেই পড়তে বসা তাকে কি না বিয়ে করতে হলো। ইহানকে সে কোনোদিনই প্রিয় মানুষ হিসেবে কল্পনা করতে পারেনি। দরজা খুলে ইহানকে ভেতরে আসতে দেখে যেন রাগ মাথায় উঠে যায় রায়ার। গর্জে ওঠে সে। বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে এসে ইহানের সামনে দাঁড়ায়। পাঞ্জাবির কলার ধরে কান্না করতে করতে ঝাঁকাতে থাকে। তুই কি করে পারলি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিতে? আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, তোকে আমি শেষ করে ফেলব। কলার ছাড়রা আমার গলায় লাগছে। আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না ইহান শেখ, এগুলো একদম বরদাস্ত করবে না। আর তুই আমার সাথে কোন সাহসে তুই করে কথা বলছিস? লাগুক, মরে যা তুই। জানতি না তুই যে আমি শাওনকে ঠিক কতটা ভালোবাসি? তারপরও তুই কিভাবে আমার সাথে এতটা খারাপ করতে পারলি? কি ক্ষতি করেছিলাম আমি তোর? শাওন দুদিন ধরে এসেই তোকে পেয়ে যাবে, আমার সাথে তোর দূরত্ব তৈরি করবে, আর আমি তা এত সহজে হতে দেব তাই না। এত সহজ না, সবকিছু বুঝেছিস। ছোটবেলা থেকে আমি যা চেয়ে এসেছি সবকিছু পেয়েছি, বাবা আমার হাতের মুঠোয় এনে দিয়েছে সবকিছু, আর তুই তো একটা সাধারণ মেয়ে। আমাকে চাইতে বলেছে কে তোকে? আমাকে না চাইলেই পারতি, তোর এত এত দামি জিনিস চাওয়া আর পাওয়ার মাঝে এই সস্তা সাধারণ মেয়েকে না চাইলেও তো পারতি। ইহান শেখ যা চায় সেটাই পায়, হোক সেটা আপোষে বা ঝামেলা করে, হোক সেটা দামি বা সাধারণ কিছু। ইহান আমি ডিগ্রি নো করে ফেলবো জাস্ট। কথাটা বলেই রা রুমের এপাশে ওপাশে কিছু খুঁজতে থাকে। তেমন কিছু না পেয়ে মিষ্টির সাথে রাখা কাটা চামচ দেখলে সেটা নিয়েই ইহানের কাছে ফিরে এসে চামচটা ইহানের গলায় ধরে। এটা দেখেছিস? একদম তোর গলা ফুটো করে দেব। না থাকবে বাঁশি আর না বাজবে বাঁশরি। পারলে করে দেখা, যদি না পারছি সেটা করতে তাহলে তুই আজকে শেষ। এসব করে তোর অভ্যাস না থাকলেও এটা আমার অনেক দিনের অভ্যাস। আর আমাকে তোর থেকে ভালো আর কে চেনে বল? তোকে নিজের খারাপ রূপটা দেখাইনি জন্য ভাবিস না কোনোদিন দেখাবো না। আমাকে ভয় দেখাচ্ছিস তুই। এতদিন তুইও আমার ভালো রূপ দেখেছিস, এবার আমার বাজে রূপটাও দেখে নে। কথা না কাজ কর। কোনোভাবে বেঁচে গেলে তোকে আমি শেষ করে ফেলবো রা। শেষ বলতে শুধু একেবারে সমাপ্তিকেই বোঝায় না, কিছুর সমাপ্তি ঘটিয়ে নতুন কিছু শুরু করাকেও বোঝায়। আর তোকে তো আমি কোন না কোনোভাবে শেষ করবই। শেষই যেহেতু করবি তাহলে বিয়ে করেছিস কেন? তোকে। ইহান কিছু বলবে তখনই দরজায় নক করার শব্দ পায়। ইহান দরজার দিকে তাকিয়ে আবার রায়ার দিকে রেগে তাকায়। তোর তো টাইম শেষ মামা, ডিগ্রি রে দিতে তো পারলি, এবার এই ইহান শেখের খেল দেখবি। ইহান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই রায়ার মা রুমে প্রবেশ করে। রা তার মাকে দেখে আরোক্ষী ডিগ্রি পোক্ত হয়ে যায়, তেরে মায়ের আসে দিকে। কেন এসেছো তুমি? রাম ও ডিগ্রি রে গেছে নাকি সেটা দেখতে এসেছো? ওর মতো ডিগ্রি তন্ডার সাথে বিয়ে দিয়ে শান্তি হয়নি তোমার আর তোমার স্বামীর। ডিগ্রি রেছি কি না সেটা আবার দেখতে এসেছো? মুখ সামলে কথা বল রা, উনি তোর বাবা হন। আর ডিগ্রি রে যাওয়ার কথা বলছিস তুই। সেটা আগে ডিগ্রি রতে পারতি না? বেচারার এতদিনের সম্মান তুই নষ্ট করেছিস আর এখন বড় বড় কথা বলছিস। লজ্জা করছে না রে তোর এসব বলতে? কে বলেছিল তোমাদের আমাকে ফিরিয়ে আনতে? চিল শকুনে নিয়ে যেত তাতে তোমাদের কি? রা এবার চুপ কর, এতক্ষণ বাজে ব্যবহারের জন্য কিছু বলিনি, এবার কিন্তু বড় আম্মুর সাথে খারাপ ব্যবহার করার জন্য ডিগ্রি রো খাবি আমার হাতে। তোকে তাদের মানসম্মান নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে? ইহান, তুই আমাদের মাঝে কথা বলার কে?
সব সময় অন্যদের কথার মাঝে ঢুকে পড়ার স্বভাব বাদ দে। ইহানের সাথে একদম বাজে ব্যবহার করবি না। আমি যদি শুনেছি যে তুই ইহানের সাথে খারাপ ব্যবহার করেছিস তাহলে খুব খারাপ হবে। তুই আমার বাসার চৌকাঠের ভেতরেও আসবি না কোনোদিন। এই যে তোর লাগেজ, এখানে তোর জামাকাপড় রাখা আছে, কোন কারণ দেখিয়ে যেন আমার বাড়ি যাবি না তুই। রাবেয়া, রায়ার মা। কথাগুলো বলেই রায়ার মা হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। কি করবে বুঝতে পারে না। ও বাড়িতে যেতে পারবে না মানে সে কি এখানে থাকবে নাকি? কোনোদিনই তা সম্ভব না তার পক্ষে, যে করেই হোক এখান থেকে বের হতে হবে। এখানে ফেলা প্রতিটা নিঃশ্বাস যেন আবার 20 ডিগ্রি হয়ে আবার তার কাছে ফিরে আসছে। রায়ার মা চলে যাওয়ার পরপরই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ, রাগ করে বাহিরে যেতে উদ্যত হয় ইহান, সাথে সাথে রায়ার হাতটা খপ করে ধরে ফেলে। তুই কি ভেবেছিস রাহাব শেখের মান সম্মান নষ্ট করেছিস তার মেয়ে হয়ে? এখন কি আমি আমার মান সম্মান ডোবাতে দেব নাকি? মানে, আমাকে ছাড় তুই ইহান। আমি তোর সাথে এক ছাদের নিচে এক রুমে রাত কাটাতে পারবো না। আজকে থেকে আমার কেউ নেই, আমি একা। শুধু এক রুমে কেন রাত কাটাবি? এক বিছানায় আমার পাশে শুয়ে স্বামীর অধিকার দিয়ে তারপর আজ তোর রেহাই। মমা মানে চল তোকে বুঝিয়ে দিচ্ছি। ইহান, একদম আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না, তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব বলে দিলাম। ডিগ্রি যেহেতু করতে পারিসনি সেহেতু হাত ভেঙে গুড়িয়ে দিতেও পারবি না। ইহান শেখের গায়ে হাত তোলা এত সহজ হয় মিসেস ইহান? তোর পদবীর আর তোর নামের আমি কাথায় ডিগ্রি দেই। আমি আগেও শেখ ছিলাম আর এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আগে ছিলি, এখন তুই আমার পরিচয় পরিচিত আর ভবিষ্যতেও তাই। শেখ তো শেখই থেকে যাবি তাই না? আমার হাত ছাড় ইহান। এখন তো হাত ধরেছি, আরো অনেক কিছু বাকি। কথাটা বলেও ইহান রায়ার হাত ছেড়ে কোমর চেপে ধরে। ইহানের এহেন আচরণে রায়া চমকে যায়। বারবার ইহানকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ইহান ছাড়ার পাত্র না। তোমার কি মনে হয় জান আমি তোমাকে আজ রাতে এমনি এমনি ছেড়ে দেব? সবার সামনে 3বার কবুল বলে তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। আমাকে খুশি করার দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। ইহান, ছেড়ে দে আমাকে, নইলে কিন্তু আমি চেঁচামেচি করব বলে দিলাম। ইহান এবার রায়াকে নিজের এক সাইডে চেপে ধরে টেনে সাউন্ডবক্সের কাছে নিয়ে যেয়ে গান চালিয়ে দেয়। উচ্চস্বরে হেসে বলে, চিৎকার দাও জান, জোরে চিৎকার দাও, আজ তোমাকে কেউ শুনবে না। ইহান এবার রায়াকে কোলে তুলে নেয়। ইহানের বুকে ডিগ্রি করেই যাচ্ছে। ইহানের সেদিকে নজর নেই। রায়ার ডিগ্রি যেন কোনোভাবেই তাকে স্পর্শ করছে না। ইহান রায়াকে কোলে থেকে বিছানায় ফেলে দেয়। এবার ভয় পেয়ে যায়, তার মতো সাধারণ নারীর এত ক্ষমতা নেই যে কিনা ইহানের মতো জিম করা ছেলের সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারবে। না ইহান, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না আর জীবনেও তোকে আমি মানব না। তুই আমি দুজনেই কবুল বলে একে অপরকে স্বীকার করে নিয়েছি। অনেকে সাক্ষী আছে, আর তুই কি না বলছিস মানিস না? মামার বাড়ির আবদার নাকি? বিয়ে করেছি কি শুধু তোর এই রূপ দেখার জন্য নাকি? আর কোন কথা না ডার্লিং। আর এতক্ষণ আমার নাম ধরে ডাকা, তুই করে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। ইহান এক টানে রায়ার শাড়ির আঁচল বুকের ওপর থেকে সরিয়ে দেয়। রায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আর নিজেকে রক্ষা করতে পেরে ওঠে না ইহানের হাত থেকে। ইহানের কাছে থেকে কিছুতেই ছাড়াতে পারে না। তবুও নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে, বারবার চিৎকার করছে কিন্তু কিছুতেই কাজ হয় না। বৌভাতের অনুষ্ঠানে মানুষ আসা শুরু করেছে কিন্তু নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে ইহান উঠে চলে যাওয়ার পরপরই দরজা লক করে আবার শুয়ে পড়েছে রাতের শারীরিক অত্যাচারের রেশ এখনো কাটেনি, এসবের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যেন তার শান্তি নেই। সকাল 10টা থেকে ইহানের মা ইরিনা বেগম এবং বোন এসা ডেকেই যাচ্ছে কিছুক্ষণ পরপর কিন্তু কিছুতেই দরজা খুলছে না।
12টার দিকে আর কোন উপায় না পেয়ে ইরিনা বেগম ছেলেকে কল দেন। ইহান সকাল থেকে কাজে ব্যস্ত। নিজের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই এসে পড়েছে। মায়ের ফোন পেয়ে একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসে ইহান। হ্যাঁ আম্মি বলো। রা এখনো দরজা খোলেনি। পার্লার থেকে মেয়েরা এসে 11টা থেকে অপেক্ষা করছে। মানুষ আসা শুরু করেছে। বাড়ির এই অবস্থা দেখলে মানসম্মানের বাকিটুকুও আর থাকবে না ইহান। আমি আসছি আম্মি। ফোন কেটে ইহান বাড়ির ভেতরে প্রবেশ করে। অনুষ্ঠান হলেও বাড়ির ভেতরে কোন হইচই হট্টগোল নেই। সবাই বাহিরের দিকটাতেই আছে। ইহান বাড়ির ভেতরে ঢুকতেই এশার সাথে দেখা হয়ে যায়। ইহানকেই ডাকতে যাচ্ছিল সে। ভাইকে দেখে আর এগোয় না। ইহান হাঁটতে হাঁটতেই বলে, রা দরজা খোলেনি এখনো। না। ভেতরে গান চলছে, হয়তো আমাদের কারো কথা ডাক ভেতরে পৌঁছাচ্ছে না। আচ্ছা তুই মাকে বল রা এখনই দরজা খুলবে। আধা ঘন্টার মধ্যেই যেন রুমে পার্লারের মেয়েদের পাঠিয়ে দেয়। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। ইহান নিজের রুমের দরজার সামনে গিয়ে দেখে দরজা তখনও ভেতর থেকে আটকানো। পকেট থেকে চাবিটা বের করে দরজা আনলক করে ভেতরে প্রবেশ করে, সাথে সাথে আবার দরজা বন্ধ করে দেয় ইহান। রা খাটে হেলান দিয়ে বসেছিল। ইহানকে দেখে রীতিমতো থতমত খেয়ে যায় সে। রায়ার মুখের অবস্থা দেখে ইহান বাঁকা হেসে বলে, কি ভেবেছিলি সারাটা দিন সবাই বাহিরে থেকে তোকে ডাকবে আর তুই এভাবেই বসে মজা দেখবি? বড় কথা আমার সম্মান নষ্ট করবি। এটা আমি কি করে হতে দিই বল তো জান। ইহান শেখের মানসম্মান তোর হাইটের ডাবল উঁচুতে আছে, লাফিয়ে লাফিয়েও ছুতে পারবি না। এখন জিদ না করে যা ফ্রেশ হয়ে আয়, বউ সাজতেন হবে তো আবার। আমি ফ্রেশও হব না, সাজব না, এখান থেকে উঠবি না। শরীরে এনার্জি নেই। আদর লাগবে। আগে বলবি না। বলে ইহান খাটের দিকে এগিয়ে যায়। রা এবার নড়েচড়ে বসে। খাটের অন্য পাশে চলে যায় সে। রা উচ্চস্বরে বলে ওঠে, একদম কাছে আসার চেষ্টা করবেন না। একদম ছোবেন না আমাকে। ইহান রায়ার পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে চুলের খোপা খুলে কপাল থেকে গলা পর্যন্ত আঙ্গুল বয়ে নিয়ে আসতেই রা ইহানের হাত খপ করে ধরে ফেলে। ইহানের দিকে কড়া মেজাজে তাকিয়ে বলে, বলেছি না আমাকে স্পর্শ করবেন না। অনিষ্ট করে ফেলবো কিন্তু, ধ্বংস করে দেব সবকিছু। ইহান হাসতে হাসতে বলে, আমি তো ধ্বংস হতেই বিয়ে করেছি তোকে। ইহান শেখের বউ প্রলয়ঙ্কারী না হলে কি চলে? এখন বলুন ম্যাম, এমনি এমনি ফ্রেশ হতে যাবেন নাকি এনার্জি লাগবে? হাফ ডোজে চলবে নাকি ফুল লাগবে? আমি কিছুতেই রেডি হব না। ইহান রায়ার কোমর জড়িয়ে ধরতেই রায়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইহান রায়ার পেটে হাত বুলিয়ে গলায় মুখ গুজে দিতেই রা কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে ইহানকে সরিয়ে দেয় সে। অসহায় চোখে ইহানের দিকে তাকায় রা। কেন করছেন এমন? আমি সত্যিই শাওনকে ভালোবাসি। ওর জায়গায় আমি কাউকে ভাবতে পারবো না। রাজনৈতিক রেষারেষির কারণে আমি কেন আমার ভালোবাসাকে বলি দেব? ও কালকে আমাকে নিতে আসতো, ও আমাকে অনেক রায়াকে কথা শেষ করতে দেয় না ইহান। রায়ার ঠোঁটে তার রাজত্ব চলছে। রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, এদিকে ইহান আরো শক্ত করে রায়ার হাত চেপে ধরেছে। রায়ার ঠোঁট থেকে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে রায়ার গলায় নেমে যায় ইহান। রায়াও তার শক্তি হারাতে চলেছে। রায়ার কোমর ধরে টেনে নিজের আরো কাছে নিয়ে আসে ইহান। ইহানের এলোমেলো আচরণে ভয় পেয়ে যায় রা। হঠাৎ বলে ওঠে, আমি তৈরি হয়ে নিচ্ছি, ছাড়ুন প্লিজ। ইহান গলা ছেড়ে আবার ঠোঁটে হানা দেয়। রা শুধু চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ইহান নিজেই রায়াকে ছেড়ে দেয়। বাহুতে ঠোঁট মুছে বলে, ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর জন্য ভালোবাসার কথা শোনা যায় না। যতবার তুই ওই ছেলের কথা বলবি ততবার আমি এভাবেই তোর মুখ বন্ধ করে দেব। 6 মাস ধরে রিলেশনে গেছি আমি। এর আগে কোথায় ছিলেন আপনি? যখন আমি কারো সাথে নিজেকে ভালো রাখতে শিখেছি তখন আপনি আপনার ভালোবাসার কথা বলছেন। যাকে ভালোবাসি তাকে ছেড়ে এখন সোজা অন্য কাউকে বিয়ে করতে হয়েছে আমাকে।
পৃথিবীর সব জোর জবরদস্তি শুধু আমার ওপর। ক্লাস 9-এ পড়তি তুই, তখন থেকে তোর প্রতি আমার দুর্বলতা। আমি নিশ্চয়ই তখন তোর মন নিয়ে খেলতাম না। তোর বয়স কম ছিল সে সময়ে যাকে তাকে ভালো লাগে। তোর কি মনে হয় পাশাপাশি বাড়িতে থেকে প্রেম করলে শরীর মানত? সামলাতে পারতি আমাকে? সবকিছু তছনছ হয়ে যেত রা। সম্মান হারাতি, আবেগ, মায়া, ভালোবাসার প্রতি বিশ্বাস সব চলে যেত। আমাকেও ভালোবাসতে পারতি না তুই। কত কষ্টে নিজেকে তোর থেকে আর ভালোবাসার অনিষ্ট থেকে দূরে রেখেছি সেটা শুধু আমি জানি। যখন সময় হলো কাছে পাওয়ার, অপেক্ষা করলাম ভালোবাসার অনুভূতি প্রকাশ না করে কয়েক বছর আর সে কি না অন্য কাউকে ভালোবাসে। রা কান্না জড়ানো গলায় বলে, খুব বেশি সময় নিয়ে ফেলেছেন আপনি। আমি আপনার কাছে নিজের ইচ্ছেতে কখনো ফিরতে পারবো না। আমি শাওনকে ভালোবাসি, শাওনকেই ভালোবাসবো। চাইছেন তো বউ সাজি। আপনার সম্মান আজ আমি রাখছি, কে সাজাবে পাঠিয়ে দেন, আমি ফ্রেশ হয়ে আসছি। চেয়ারের ওপর রাখা তোয়ালে নিয়ে ইহানের সামনে থেকে চলে যায় রা। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে 3জন মেয়ে তার জন্য অপেক্ষা করছে। রা মুচকি হেসে তাদের কাছে গিয়ে বসে। 2টার দিকে রায়াকে আসনে নিয়ে যাওয়া হয়, সেখানেই দাঁড়িয়ে বন্ধুবান্ধব, পরিচিতদের সাথে কথা বলছে ইহান। রা চারদিকে খেয়াল করে দেখে নিজের জায়গায় বসে পড়ে। সবাই এসে ইহানের পাশাপাশি রায়ার সাথেও দেখা করে কথা বলছে। ইহান পিছনের দিকে তাকাতেই রায়াকে দেখতে পায়। এতগুলো মানুষের মাঝেই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সে। একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল সে, তার সাথে কথা শেষ না করেই রায়ার পাশে গিয়ে দাঁড়ায়। আমার হৃদয়হরণকারী তুই। পাশে থেকে হঠাৎ কথা বলায় বুঝতে পারে না রা। ইহানের দিকে বাঁকা হয়ে জিজ্ঞেস করে, কিছু বললেন? প্রলয়ঙ্কারী তুই, আমার হৃদয়ে প্রলয় ঘটিয়েছিস। হৃদয় হরণ করেছিস। আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক না। এসব অন্য কাউকে বলুন, কাজে দিবে। তোর সাথেই আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সব ধরনের সম্পর্ক। খুব তাড়াতাড়ি আমি সাউ। রায়াকে থামিয়ে দিয়ে বলে, এখন এত মানুষের মাঝে লিপকিস নিতে পারবি? আমার কিন্তু কোন সমস্যা নেই বে। দমে যায় রা। আর কিছু বলার সাহস করে না। এই লোকের ওপর বিশ্বাস নেই তার। যখন তখন, যেখানে সেখানে যাতা করে ফেলতে পারে। রা ঘুরে অন্যদিকে তাকায়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠান শেষ করে নিজের রুমে ফিরতে ফিরতে রাত 8টা। রা রুমে আসার সাথে সাথে এশা এসে দরজায় নক করে। রা শাড়ি খুলতে গিয়ে আবার দরজার কাছে এসে এশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি তো কিছু খাওনি, তাই কাকি খাবার পাঠিয়েছে তোমার জন্য। নিয়ে আসো। তোর কাকিকে বলে দে খাবারের সাথে কয়েক ফোঁটা বিষ যেন দিয়ে দেয়। কি বলছো এসব? তুমি মাথা ঠান্ডা করো আপু, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানি ভাইয়া একটু রাগী কিন্তু খুব ভালো মানুষ। রুমে আসবি। আমি চেঞ্জ করব, ফ্রেশ হব। এত মেকআপ দিয়েছে, মুখ ভুলকাচ্ছে। না, তুমি তাহলে চেঞ্জ করো। ঠিক আছে যা। কেউ ডাকলে বলবি আমি ব্যস্ত আছি। এশা সেখান থেকে চলে যেতেই রা দরজা আটকাবে এমন সময় ইহান এসে যায়। দরজা থেকেই রায়ার হাত শক্ত করে ধরে ভেতরে নিয়ে যায় ইহান। হাত শক্ত করে ধরায় রা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রুমের মাঝে এসে হাত ছেড়ে দেয় ইহান। রা ইহানের দিকে এক পলক তাকাতেই খেয়াল করে ইহানের চোখ মুখ শক্ত করে আছে, নিশ্চয়ই কোন বিষয় নিয়ে রেগে আছে। রা মুচকি হাসে, করেছে তো অনেক কিছুই, কিন্তু কোনোটার জন্য রেগে আছে কে জানে। ইহান তারা পায়ে হেঁটে দরজাটা দ্রুম করে আটকে দেয়। ইহান এবার রায়ার সামনে এসে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে বলে, আমি পুরুষ মানুষ নই। কাউকে কিছু বললে ভেবে বলতে পারিস না। পুরুষ হতে হলে দম থাকতে হয়, ওটা আমার অনেক বেশি আছে। আরো প্রমাণ চাই নাকি বিশ্বাস করতে? ইহান তারা পায়ে হেঁটে দরজাটা দ্রুম করে আটকে দেয়। ইহান এবার রায়ার সামনে এসে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে বলে, আমি পুরুষ মানুষ নই। কাউকে কিছু বললে ভেবে বলতে পারিস না।
পুরুষ হতে হলে দম থাকতে হয়, ওটা আমার অনেক বেশি আছে। আরো প্রমাণ চাই নাকি বিশ্বাস করতে? ইহানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি এগুলো আমাকে কেন বলছেন? তুই তো মানুষের কাছে বলে বেড়াচ্ছিস, তোকে বলবো না তো কাকে বলবো? আমি মোটেও এরকম কিছু কাউকে বলিনি। কি বলেছিস তাহলে? কিছুই বলিনি আমি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না এত পরীক্ষা দিতে আমি অভ্যস্ত না। কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, গত রাতের জন্য দুঃখিত, এরপর তোর ইচ্ছে বা অনুমতি ছাড়া আমি তোকে ছোঁব না। নিশ্চিন্তে থাকতে পারিস এখন থেকে। ইহান কথাটা বলেই রুম থেকে বের হয়ে যায়। ইহানের এমন ভুল বলে বেশ অবাক হয় ইহানের চলে যাওয়ার দিকে নিমিষ চেয়ে থাকে। খারাপ মানুষের ভালো রূপ মোটেও হজম হচ্ছে না তার। ইরিনা বেগম রুমে প্রবেশ করে দেখে দরজার দিকেই তাকিয়ে আছে। তিনি রায়ার সম্মুখে এসেই জিজ্ঞেস করেন, ইহান ওভাবে বেরিয়ে কেন গেল? কোন কাজ পড়ে গেছে? জানি না, কিছু বলেনি। আচ্ছা, ওখানে তো মনে হয় কিছু খাসনি। আমার তো আহার নিদ্রা সব গেছে বড়মা। ইরিনা বেগম নিম্নস্বরে বলেন, ভাগ্যে যা ছিল তাই হয়েছিল। এখন অতীত ভুলে যা। ইহানের সাথে যত তাড়াতাড়ি সব ঠিকঠাক করে নিবি ততই তোর জন্য ভালো হবে। আমার ছেলেকে তো চিনিস, ভীষণ জেদি আর একরোখা টাইপের। সবকিছু জলদি ঠিক করে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বি। ইরিনা বেগম চলে যাওয়ার পরপরই দরজা আটকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। হঠাৎ বাড়ির কথা মনে হতেই বুকের মধ্যে কিছু একটা খচ করে বিঁধে। অনুষ্ঠানে সবাই সবার সাথে কথা বললেও তার বাড়ির কেউ তার সাথে কথা বলেনি, এমনকি তার মাও না। মাকে সে একবার চোখের দেখাটাও দেখতে পারেনি। ওদিকে শাওনের কি অবস্থা সেটা ভেবে মন খারাপ হচ্ছে রায়ার। শাওন কি তার কলের অপেক্ষা করছে? বিয়ের কথা তো সমস্ত গ্রাম জেনে গেছে। চেয়ারম্যান শামসুজ্জামানের মেয়ের বিয়ে বলে কথা, তাও আবার ইহান শেখের সাথে। শাওন তাকে ভুল বুঝবে কি না সেটা নিয়ে ভাবছে রুমের মধ্যেই পায়চারি করতে থাকে সে। ভীষণ অস্থির লাগছে তার। দরজায় নক করার শব্দ হতেই গিয়ে দরজা খুলে দেয়। ইহান খাবার নিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রায়ার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি পাশের রুমে আছি, রাতে কোন প্রয়োজন হলে ডাক দিলেই হবে। তাচ্ছিল্যের হাসি হেসে বলে, এত চেঞ্জ হঠাৎ? এত ভালো মানুষই কেন? আপনি তো ভালো মানুষ নন। ঘরের কথা বাহিরে গেলে সেটা দৃষ্টিকটু দেখায়, আর সেটা যখন অন্য মানুষের মধ্যে ঘুরে ফিরে আবার ঘরের মানুষের কাছেই আসে তখন সেটা আরো বাজে দেখায়। আপাতত চাইছি না আমাদের আর কোন ঘটনা ঘটুক, তুই যা চাইবি তাই হবে। আমি তোর আশেপাশে আর থাকছি না। আমি যেটা বলি সেটাই করি। রায়ার মনে পড়ে অনুষ্ঠানে মাকে না দেখে এশার ফোন দিয়ে মাকে কল করেছিল। তার মা তার সাথে কথা বলতে চায়নি। তখন সে কান্না করে মাকে জানিয়েছিল ইহানের কথা। ভাবে ইহানকে কি তবে কেউ কিছু বলেছে? সে কাপা কাপা গলায় বলে, আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন আমিষা। ইহান খাবারের প্লেটটা পাশের ছোট টেবিলটায় রেখেই রায়ার ঠোঁট দখল করে নেয়। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। বারান্দা দিয়ে নিমনিম বাতাস আসছে। চুলগুলো যেন রায়ার মুখে এসে আছড়ে পড়ছে। রায়াকে চোখ বন্ধ করতে দেখে ইহান আরো ক্লোজ হতে শুরু করে রায়ার। অবস্থা বেগতিক দেখে ইহানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ঘটে যাওয়া ঘটনায় ভীষণ রকম অপ্রস্তুত সে। ইহান এত কিছু বলার পরও যে এটা করে বসবে সেটা ধারণা করতে পারেনি সে। রায়াকে চুপ থাকতে দেখে ইহান মুচকি হেসে বলে, তুই চাইলে আমরা আরো গভীর হতে পারতাম। ভেবেছিলাম তুইও আমাকে চাইছিস জন্যই বারবার ওই গর্দভটার নাম মুখে আনছিস। ওর নাম উচ্চারণ না করে আমাকে আমার কথা রাখতে সহায়তা তুই করতেই পারিস ভালোবাসি ওকে। ভালোবাসি তোকে খুব খুব। আমার ভালোবাসার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ তুই কোনোদিন পরিমাপ করতে পারবি না। গভীরতা কল্পনাও করতে পারবি না। যেটা করবই না সেটার প্রতি কোনোদিন ইচ্ছে পোষণ করা বিলাসিতা।
ভালোবাসবি আমাকে, তুই নিজেকে যতটা ভালোবাসিস তার চেয়ে আমাকে বেশি ভালোবাসবি। আমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারবি না। ভালোবাসতে না পারলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কাছে পাবার জন্য একটু ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করবি। তুই ভালোবাসার মরণে মরবি, মরবি, খুব বিদঘুটে হবে সেই মৃত্যু। তোর জীবনে একমাত্র পুরুষ হব আমি। যে পুরুষের ভালোবাসা তোকে মাত্রাতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই আমাকেই তোর সমস্ত শরীরে যত্ন করে মাখবি। আমার গন্ধতেই তোর চারপাশ ছেয়ে থাকবে। তোর সবটা জুড়ে শুধু আমি, আমি আর আমিই থাকবো, আমিই থাকবো। একসাথে দুজনকে একসাথে দুজনকে ভালোবাসা নিশ্চয়ই সম্ভব না। আমি শুধু একজনেরই। ওই যে বললাম পুরুষের ভালোবাসা তোকে মাত্রাতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই শুধু আমাকেই ভালোবাসবি। তোর সবটা জুড়ে শুধু আমি আর আমিই থাকবো, আমিই থাকবো। ইহান রুম থেকে বেরিয়ে যায়। রা সেখানেই মেরে দাঁড়িয়ে ইহানের বলা কথাগুলো ভাবছে। কথাগুলো যেন তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। রা আর ইহানের ব্যক্তিগত সময় ছাড়া কয়েকদিন কেটে গেছে। ইহান এক প্রকার রায়াকে এড়িয়ে চলার চেষ্টায় আছে। রা রুমে থাকাকালীন ইহান ভুলে একবারও রুমে আসেনি। গোটা 4 দিন কেটে গিয়েছে, রা নিজের বাড়িতেও যায়নি। বাবা মা, ভাইও একবার খোঁজ খবর অবধি নেয়নি। অভিমানের পাহাড় যেন দিনকে দিন বেড়েই চলেছে। সঙ্গীহীনতায় কাটছে প্রতিটা প্রহর। শব্দহীন চাপা কান্না বুকে বেঁধে আছে। না পারছে কাউকে কিছু বলতে আর না পারছে সইতে। প্রতিটা মুহূর্তে নিজেকে আবিষ্কার করছে বিধ্বস্ত রা হিসেবে। জীবনের সবকিছু কেমন খেই হারাতে বসেছে। খাটে হেলান দিয়ে অতীতের কথাগুলো ভাবছিল রা। এমন সময় দরজায় নক করার শব্দে সেদিকে তাকিয়ে দেখে এশা দাঁড়িয়ে আছে। রা ইশারায় তাকে ভেতরে আসতে বলে। এশা এসে রায়ার সামনে আরাম করে বসে। আম্মি কিছু টাকা দিয়েছে। শাড়ি পরে থাকতে নিশ্চয়ই তোমার অসুবিধে হচ্ছে, তাই আম্মি বলল তোমাকে নিয়ে বাহিরে যেতে। তোমার যা যা লাগবে কিনে নিতে পারবে। কখন যাবে বলো। রা সোজা হয়ে বসে। বাড়ি থেকে বের হওয়ার উপায় অন্তত পাওয়া গেছে ভেবে মনে মনে বেশ খুশিই হয় সে। দুজন কথাবার্তা বলে ঠিক করে সন্ধ্যায় বের হবে। কেনাকাটার সাথে সন্ধ্যার পরিবেশটাও বেশ এনজয় করা যাবে। এশা চলে গেলেই রা সুন্দর একটা শাড়ি পছন্দ করে আলাদা করে রেখে দেয়। ঠিক করে আজই শাওনের সাথে দেখা করবে। রা আর এশা রেডি হয়ে একসাথে রুম থেকে বের হতেই দেখে ইরিনা বেগম ইহানকে খেতে দিচ্ছেন। রায়ার মনে পড়ে দুপুরে খাওয়ার সময় ইহান খাবার টেবিলে ছিল না। দুজন গিয়ে ইরিনা বেগমের সামনাসামনি দাঁড়ায়। রা ইহানের দিকে তাকিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, বড়মা আসছি তাহলে আমরা। ফিরতে একটু দেরি হতে পারে। ইরিনা বেগম ইহানের প্লেটে বাড়তি ভাতটুকু দিয়ে বলেন, মেয়েদের সন্ধ্যাপর বাহিরে থাকতে হয় না, বেশি দেরি করিস না। ইহান প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতেই বলে, যখন আসিস সমস্যা নেই। দুজন একটু সাবধানে চলাফেরা করিস। এই এলাকার কারো সাহস নেই তোদের ক্ষতি করার। গেড়ে রেখে দেব না ওখানেই। আর এশা, হ্যাঁ ভাইয়া, আমার ওয়ালেটে টাকা আছে, দুজন 2টা বোরখা কিনে নিয়ে আসবি। এরপরের বার থেকে দুজন বোরখা পরবি। আচ্ছা। দুজন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইরিনা বেগম বলে ওঠেন, দুজনকে সাহস দিয়ে মাথায় তুলিস না। এভাবে চলাফেরা করলে মেয়েরা খারাপ হয়ে যায়। আমি আমার মেয়েকে শাসনে রাখতে পারবো, কিন্তু রায়াকে কিছু বলতে গেলে খারাপ শাশুড়ি হয়ে যাব, তার চেয়ে ভালো তুই এসব দেখ। চিন্তা করো না আম্মি। কিচ্ছু হবে না, আমি যতটুকু হতে দেব ততটুকুই কেউ কিছু করতে পারবে। শপিং শেষ করে রা আর এশা রেস্টুরেন্টে এসে বসেছে, খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। ওয়েটার এসে জানালো 10 থেকে 15 মিনিট লাগবে। রা হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, এশা আমি একটা জিনিস কিনে আনতে ভুলে গেছি। দুজন একসাথে তো আর যেতে পারবো না এখন, পরে গেলেও অনেক দেরি হয়ে যাবে, তুই বরং এখানে বস, আমি 5-7 মিনিটের মধ্যেই চলে আসছি। তোর ফোনে এমবি আছে তো না? এমবি থাকলে তোর বসে থাকতে খারাপ লাগতো না।
এশা ফোন টিপতে টিপতেই বলল, হ্যাঁ তুমি যাও, আমি এখানেই আছি। একটু তাড়াতাড়ি এসো, খেয়ে বাসায় ফিরতে হবে। আমি যাব, কিনে নিয়েই চলে আসব। বেশি সময় লাগবে না। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে আবার ফোনে মন দেয়। রা নিজের সাইড ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। সে জানে শাওন এই সময় কোথায় থাকে। যতদিন তার সাথে এই সময়ে রাতে কথা হয়েছে, ফোনে কথা বলার সময় জিজ্ঞেস করলে একই জায়গার নাম বলেছে সব সময়। রা তাড়াতাড়ি করে হেঁটে স্টলের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতরে কয়েকজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছিল। রা স্টলের ছোট ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে জানতে চায় শাওন এখানে আছে কিনা। ছেলেটা ভেতরে একবার দেখে জানায় শাওন ভেতরেই আছে। রা তার হাতে 100 টাকার নোট গুঁজে দিয়ে শাওনকে একবার ডেকে দিতে বলে। ছেলেটা ভেতরে চলে গেলে রা রাস্তার একপাশে গিয়ে দাঁড়ায়। মিনিট খানেকের মধ্যে স্টলের ভেতর থেকে লম্বা চওড়া স্বাস্থ্যবান ছেলে এক প্রকার দৌড়ে এসে রায়াকে জড়িয়ে ধরতে লাগলে রা তার বুকে হাত দিয়ে ঠেলে থামিয়ে দেয়। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে থাকে। রা অস্পষ্টভাবে বলে ওঠে, শাওন। শাওন এলোমেলোভাবেই কিছু বলতে গিয়ে ব্যর্থ হয়। মলিন মুখে শুধায়, কেমন আছো রা? রা কিছু বলে না। নিমিষ তাকিয়ে দেখছে শাওনকে। কতগুলো দিন কেটে গেছে, দুজনের দেখা হয়নি, এমনকি মুঠোফোনে বাক্য বিনিময় হয়নি। রায়াকে চুপ থাকতে দেখে শাওন আবার বলে ওঠে, তুমি তোমার শাওনকে ছেড়ে কেমন আছো? তোমার শাওনকে একবারও মনে পড়েনি তোমার? তুমি জানো আমি তোমাকে মনে করে কত কান্না করেছি, কতবার তোমায় কল করেছি জানো তুমি? রা নিচু গলায় বলে, তুমি আমাকে সেদিন নিতে কেন আসোনি শাওন? তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে? তুমি জানো আমি স্টেশনে একলা একটা মেয়ে কিভাবে ছিলাম? বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলাম আমি শুধু তোমার কথা ভেবে, তোমার সাথে সংসার করব বলে। অথচ আজ আমাকে অন্য কারো সংসার সামলাতে হচ্ছে। এসব তো আমি চাইনি শাওন, তবে কেন আমার সাথেই ঘটলো এসব? আমি তোমাকে নিতে স্টেশনে গিয়েছিলাম রা। আমাকে না নিয়েই ফিরে গেছিলে। বুক কাঁপলো না তোমার? স্টেশনের গেইটে পা রাখতেই দেখি মার কল। আব্বা অসুস্থ হয়ে গেছিল। তোমাকে কিভাবে নিয়ে যেতাম বলো? আমি ভেবেছিলাম তুমি বাড়ি ফিরে গেলে বিয়েটা আর হবে না। না কোনোভাবে বিয়েটা তুমি ভেঙে দেবে বিশ্বাস ছিল। রায়ার চোখ ছলছল করছে। চোখের পলক ফেলতেই দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রা নাক টেনে গাল মুছে বলল, বিয়ে আমি ভাঙতে পারিনি শাওন। তুমি একা এসেছো এখানে। রা আমি তোমাকে অন্য কারো সাথে সহ্য করতে পারছি না। অন্য কেউ তোমার সাথে থাকছে ভাবলেই কান্না পায়। সে তোমাকে ছোঁয়নি তো বলো। তুমি আমারই আছো তো বলো না। রা ফুপিয়ে কান্না করে দেয়। কান্নাজড়ানো গলায় বলে, ছুঁয়েছে শাওন। ইহান আমাকে খুব বাজেভাবে ছুঁয়েছে। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে শাওন। রা কান্না করেই যাচ্ছে। শাওন কিছু একটা ভেবে চকিতে বলে ওঠে, রা তুমি আমার। সে তুমি যেরকমই হও। ইহান তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করেছে। আমি তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আর থাকতে হবে না তোমার ওখানে। তুমি আমার সাথে আমার মানুষ হয়ে থাকবে। প্রিয় মানুষের মুখে এমন কথা শুনে আশার আলো দেখতে পায় রা। নিজের মনকে জিজ্ঞেস করে, পালিয়ে যাব শাওনের সাথে? বাবা, বাবার যে সম্মানহানি হবে। পরেই মনকে বুঝায় তারা কেউ তো তার কথা শোনেনি, তাহলে সে কেন এত মানুষের কথা শুনবে? রাজি হয়ে যায় রা। প্রিয় মানুষের সাথে পালিয়ে যেতে সে প্রস্তুত। ঠিক করে এক্ষুনি পালাবে তারা। কারো কথা আর ভাববে না। রায়ার রাজি হওয়ায় শাওনও বেশ খুশি হয়। রায়ার দুবাহু ধরে বলে, তুমি এখানেই দাঁড়াও। আমার বন্ধুকে ব্যবস্থা করতে বলি। কিসের ব্যবস্থা করতে বলবে? রায়ার কথা না শুনে ইহান একটু দূরে এসে কাউকে কল লাগায়। দূরে জ্বলতে থাকা লাইটের আলোয় শাওনের মুখে শয়তানি হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। ওপাশ থেকে কল রিসিভ করতেই শাওন বলে ওঠে, মামা কান্ত হয়ে গেছে। আব্বার শত্রুর মেয়ে বর্তমানে ইহান শেখের স্ত্রী নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে আসছে। সেদিন সম্মান ডুবাইতে পারিনি তো কি হইছে, আজ সব হবে। রাহা তার নায়ককে ডাক দে।
চারজন মিলে আজ মাস্তি করব, রুমটা ঠিক কর আইতাছি। কল রেখে রায়ার কাছে যাওয়ার উদ্দেশ্যে পিছনে ফিরতেই রায়াকে দেখে চমকে যায় শাওন। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তার। রায়ার মুখে একসাথে ভয়, নিন্দা, তীব্র ঘৃণা পরিলক্ষিত। শাওন শুকনো ঢোক গিলে বলে, রারা তুমি এখানে? মামা কান্ত হয়ে গেছে। আব্বার শত্রুর মেয়ে বর্তমানে ইহান শেখের স্ত্রী নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে আসছে। সেদিন সম্মান ডুবাইতে পারিনি তো কি হইছে, আজ সব হবে। রাহা তার নায়ককে ডাক দে। চারজন মিলে আজ মাস্তি করব, রুমটা ঠিক কর আইতাছি। কল রেখে রায়ার কাছে যাওয়ার উদ্দেশ্যে পিছনে ফিরতেই রায়াকে দেখে চমকে যায় শাওন। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তার। রায়ার মুখে একসাথে ভয়, নিন্দা, তীব্র ঘৃণা পরিলক্ষিত। শাওন শুকনো ঢোক গিলে বলে, রারা তুমি এখানে? রা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগে একটা সশব্দে চড় লাগিয়ে দেয় শাওনকে। শাওন গালে হাত দিয়ে দাঁতে দাঁত ঠোকতে থাকে। হাত ধরে টেনে ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে চড় মারলি। এই শাওনকে চড় মারলি? জীবনের ভয় নেই তোর? রা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভালোবাসার নামে এই নোংরা খেলা খেলতে বুক কাঁপল না তোর? তুই আমাকে রেপ করার চিন্তা করছিস? রাজনৈতিক শত্রুতার জন্য তুই আমার ইমোশন নিয়ে খেললি। আর তোর জন্য আমি কি না রুমে বসে দমবন্ধ করা কান্না কাঁদছিলাম। শাওন সাথে সাথে পকেট থেকে রুমাল বের করে কোন ভাবে রায়ার মুখটা বেঁধে নেয়। এক হাত দিয়ে শক্ত করে রায়ার দুই হাত মুঠবন্দি করে ধরে কোন একজনকে কল দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। চোখ দিয়ে তার অনবরত বাড়ি ঝরছে। ভালোবাসার মানুষের এমন কুৎসিত, বিকৃত রূপ দেখতে হবে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ পায়ে হাঁটুর নিচে কেউ পিছন থেকে লাথি দিতেই আঘাত লেগে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শাওন। পিছন ফিরে তাকায় সে। রা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের বাড়িধারা থামেনি এখনো। রায়ার মুখের বাঁধন নিজেই খুলে নেয়। দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে ওঠে, ইহান। ইহানের পিছে কয়েকজন দাঁড়িয়ে আছে। হাতে তাদের লাঠিসোঁটা। 7-8 জনের মধ্যে কারো হাত শূন্য নেই। সবার মুখেই রাগের ছটা। ইহান রায়াকে বুকের বাম পাশে বামহাত দিয়ে জড়িয়ে নিয়ে শাওনের দিকে এগিয়ে যায়। শাওন উঠবে এমন সময় আরেকবার জোরে লাথি দিয়ে ফেলে দেয়। হাতের ওপর পা দিয়ে ডলতে থাকে আর বলতে থাকে, বউ হয় ও আমার। ওর শরীরে হাত দেওয়ার তুই কে? ও আমার বউ, মারলেও আমি মারবো আর আদর করলেও আমিই করব। আমি ছাড়া অন্যকে ওর গায়ে ফুলের টোকা দিলেও হাত ভেঙে ফেলব। ওর ওপর সব অধিকার শুধু আমার। কানে ভালো করে ঢুকিয়ে নে কথাটাও আমার বউ হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বেধড়ক মারধর করতে থাকে। পিছনে থাকা ছেলেগুলো শাওনকে মারতে এগিয়ে আসতে চাইলে ইহান তাদের থামিয়ে দিয়ে বলে, ওকে তো আমিই দেখে নিচ্ছি। আমার বউয়ের গায়ে হাত দিয়েছে। ওর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শালা কুত্তার বাচ্চা আমার বউকে স্পর্শ করেছে। কিছুক্ষণের মধ্যে শাওনের 3 জন বন্ধু গাড়ি নিয়ে নির্দিষ্ট জায়গায় এসে মারপিট দেখে প্রথমে চলে যেতে চায়, তারপর সিদ্ধান্ত নেয় এবারের মতো ইহান শেখের কাছে ক্ষমা চেয়ে শাওনকে ফিরিয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। 3 জন গাড়ি থেকে নেমে এগিয়ে যে ইহানকে ধরে থামায়। সবাই শাওনের হয়ে ক্ষমা চায়। দুজন মিলে শাওনকে মাটি থেকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। একজন বারবার শাওনের হয়ে ক্ষমা চেয়ে যাচ্ছে। ইহান বলে ওঠে, তোদেরও খুব ভালো করে চেনা আছে। কুত্তার সাথে থেকে থেকে তার মতোই ঘেউ ঘেউ করে যাচ্ছিস। আমার বউয়ের দিকে যদি আর একবার কাউকে নজর তুলে তাকাতে দেখি চোখ একদম তুলে নেব, মাথায় রাখিস। আমার জিনিস মানে সেটা শুধু আমারই। এখানে আমি অন্য কাউকে এক চুল পরিমাণও বরদাস্ত করব না। ফার্দার যদি আমার এলাকার ত্রিসীমানায় তোদের কাউকে দেখেছি সেদিনই তোদের শেষ দিন হবে, মনে রাখিস। ইহান একজনকে ডেকে পুলিশকে কল করতে বলে রায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রা আর ইহানের বাড়ি ফিরতে ফিরতে 10টা পার হয়ে যায়।
গাড়িতে দুজন দুজনের সাথে একটা কথাও বলেনি। সারা রাস্তা চোখের পানি ফেলেছে। পৃথিবীর কোন মানুষই নিজেকে, নিজের পছন্দ বা সিদ্ধান্তকে ভুল হিসেবে কিছুতেই মেনে নিতে পারে না। সারা পৃথিবীর মানুষ যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তখন খুব দেরি হয়ে যায়। নিজেকে শুধরে নিতে নিতে কিছু সম্পর্ক স্বকীয়তা হারায়। বাড়ির সামনে এসে গাড়ি থামলে গাড়ি থেকে নেমে পাশেই দাঁড়ায়। ইহান গাড়ি রাখায় জায়গায় গাড়ি ঠিক করে রেখে এসে দেখে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। ইহান গেটের ভেতরে ঢুকবে এমন সময় রায়াকে উদ্দেশ্য বলে ওঠে, আমি আগেই এশাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওকে বলেছি আমি তোকে নিয়ে দেরিতে ফিরব। ওভাবেই বাড়িতে বলেছে। এবার তুই স্বাভাবিক হয়ে বাড়িতে ঢুকলেই আর কোন সমস্যা হবে না। দুজন একসাথেই বাড়িতে প্রবেশ করে। ইহান নিজের জন্য বরাদ্দকৃত রুমের দরজা হাট করে খুলে আবার দরজা আটকে দেয়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কোন সারা শব্দ না পেয়ে নিজেও নিজের রুমের দিকে অগ্রসর হয়। রাতে আর কারো সাথে দেখা হয় না তার। রায়ার ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়। সারা রাত ঘুমোতে পারেনি সে। সমস্ত দুনিয়ার দুঃখ কষ্ট যেন বুকে চেপে বসেছিল তার। বিছানাতে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেছে সারা রাত। কখনো বা রুমেই পায়চারি করেছে বা বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে দুঃখবিলাস করেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমে ফিরে আসবে এমন সময় ইরিনা বেগম রায়াকে নিজের রুমে ডাকেন। ইরিনা বেগমের পিছে পিছে রুমে প্রবেশ করেন। দুজনই গিয়ে সোফায় বসে। ইরিনা বেগম ঠান্ডা মেজাজে বলতে শুরু করলেন, আমার ছেলে আমার সাথে সব কথা শেয়ার করে। যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়েছিল তাই সব মিলিয়ে আমি আমার ছেলের চেয়ে 16 বছরের বড়। বয়সের বেশি পার্থক্য না থাকায় আমি আমার ছেলের সাথে খুব ভালোভাবে মিশতে পেরেছি। এই যে তোর বড় বাবা মারা যাওয়ার পর কিন্তু আমি একা আমার ছেলে মেয়েকে মানুষ করছি। আল্লাহ যদি আমাদের ওপর রহমত না রাখতেন এটা সম্ভব হতো না। ইহান যে তোকে পছন্দ করে এটা আমি অনেক আগে থেকেই জানি। ইহান বাহিরে পড়তে যাওয়ার সময় নিজে তোর বাবার কাছে তোকে চেয়ে গিয়েছিল। শোন মা, সংসার জীবনে ভালো থাকার জন্য ভালোবেসে বিয়ে করা জরুরি না, বিয়ের পর পুরুষ আর নারী একে অপরকে ভালোবাসা জরুরি। নারীর মায়া বেশি। একসাথে থাকতে থাকতে পুরুষের মায় খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। আমার ছেলেকে ভালো না বেসে থাকা যায় না। আমার ছেলে তোকে প্রচণ্ড ভালোবাসে। যে ছেলে বাড়িতে 3 বেলা ওই টেবিলটায় বসে সবার সাথে বসে নাস্তা করে সেই ছেলে আজ কয়দিন হয়ে গেল বাড়িতেই থাকছে না। তোদের মাঝে কি হয়েছে জানি না, শুধু বলবো যা হয়েছে ভুলে যা আর সবকিছু ঠিক করে নে। পাশাপাশি বাড়ি হওয়ায় তোর ব্যাপারে যে কিছুই জানি না তেমন না। ওসব নিয়ে শাশুড়ি হয়ে কথা বলতে চাই না। আর ওই ছেলে। ইরিনা বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, বড়মা প্লিজ, আমি বাহিরের কোন ছেলের কথা আর শুনতে চাই না। রায়ার এই ছোট্ট কথায় ইরিনা বেগমের মুখে হাসির রেখা দেখা দেয়। তিনি রায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দোয়া করি সুখী হও। মাথা নিচু করে নিম্নস্বরে বলে, বড়মা, আপনার ছেলেকে তো দেখছি না, উনি কোথায়? বাড়িতে নেই। তোর ওপর অভিমান হয়েছে তার নাকি একটু একাকিত্ব প্রয়োজন, তাই সে নিজেই 7 দিনের প্যাকেজে সাজে রওনা দিয়েছে। যেন আকাশ থেকে পড়ে। বিয়ের পর ছেলে মানুষ হানিমুনে এখানে ওখানে যায়, আর ইহান কি না একা সময় কাটাতে অত দূর গিয়েছে। রায়াকে চুপ থাকতে দেখে ইরিনা বেগম বলে ওঠেন, আমাকে বলে গেছে তোকে দেখে রাখতে। তুই যেন বাহিরে বের না হোস। আমার এমনিতেও বাহিরে কোন দরকার নেই। আমার বাবা মাও তো আমার কোন খোঁজ খবর নেয় না। আমার কেউ নেই, কোথাও যাওয়ারও নেই। পাগলি মেয়ে একটা। তোর সব আছে, সবাই আছে। সবচেয়ে বড় কথা আমার ছেলের তো একটা স্বামী আছে তোর। দুজনের মাঝে আরো বেশ কিছুক্ষণ কথা চলে। ইরিনা বেগমের প্রতিটা কথা যেন মনে দাগ কাটতে থাকে রায়ার। নিজে যে কত বড় ভুল করে বসে আছে সেটা হাড়ে হাড়ে বুঝতে থাকে। মন খারাপ লাগছে ইহানের কথা ভেবে, প্রচণ্ড রাগ লাগছে নিজের প্রতি।
সন্ধ্যা 7টার পর থেকে বারান্দায় বসে ইহানকে কল দিয়েই যাচ্ছে রা। বিকেলে এশাকে দিয়ে রায়ার ফোন আর চার্জারটা আনিয়ে নিয়েছিলেন ইরিনা বেগম। ছেলে আর ছেলের বউয়ের সংসারটা ঠিক করতে তিনি ভীষণ কর্মঠ। সন্ধ্যা থেকে 30 বারের বেশি কল করা হয়েছে রায়ার, কিন্তু ইহান ফোন তোলেনি। রায়ার ভীষণ মন খারাপ হচ্ছে। ইরিনা বেগমের কথাটা বারবার কানে বাজছে, সংসার জীবনে ভালো থাকতে হলে ভালোবেসে বিয়ে করা জরুরি না, বিয়ের পর সঙ্গীকে ভালোবাসা জরুরি। রা তার জীবনের কালো অধ্যায়ের সমস্তটা ঝেড়ে ফেলতে চাইছে। সাথের মানুষটা এগিয়ে এলে হয়তো সব নতুন করে শুরু করা সম্ভব হতো। ইরিনা বেগম রাতের খাবারের জন্য ডাকতে এসে রায়াকে রুমে না পেয়ে বারান্দায় এসে দেখে রা ফোনটা পাশে রেখে বাহিরে তাকিয়ে কিছু একটা ভাবছে। ইরিনা বেগম কাঁধে হাত রাখতেই চমকে ওঠে রা। পিছনে তাকিয়ে ইরিনা বেগমকে দেখে মলিন একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ বড়মা বলেন। কত বাজে দেখেছিস? খেতে হবে না? খেতে আয়। আমার খেতে ইচ্ছে করছে না বড়মা। উহু, এসব আমি একদম শুনবো না। আমি ভাত বাড়ছি গিয়ে, তুই এখনই আসবি। একদম দেরি করবি না। আর কালকে বাড়ি যাবি, বাবা রাগ করে আছে, তুই ভুল করেছিলি তাই। সব ঠিকঠাক করে নিতে হবে তো, তাই না? রা মাথা ঝাঁকায়। ইরিনা বেগম কিছু একটা ভেবে বলেন, একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ছেলের মতো আর একটাও পাবি না। তুই শুধু এখন একটু পরিশ্রম করে ওকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়। একটা মেয়ে চাইলে পুরুষকে যাযাবর বানাতেও পারে, আবার সংসারী পুরুষও বানাতে পারে। তুই আমার ছেলেকে তোর সুখের হাতিয়ার হিসেবে তৈরি করে নে। ইরিনা বেগম কথা শেষ করে চলে যান। রা আরেকবার কল দিয়েই খেতে যাওয়ার কথা ভাবে। রা ফোন কানে ধরে গ্রিলের রং তুলতে থাকে চিমটি দিয়ে। ফোন রিসিভ হতেই চোখ খিচে বন্ধ করে নেয় রা। ওপাশে লোকটার কোন সারা শব্দ না পেয়ে রা নিজেই বলে, কোথায় আপনি? ওপাশ থেকে উল্টো জবাব আসে, কেন, কি হয়েছে? প্রশ্নের জবাবে উত্তর দিতে হয়। উল্টো প্রশ্ন করছেন কেন? বিদেশিরা কি আপনাকে এটা শিখিয়েছে? ফোন করেছিস কেন সেটা বল। বাসায় আসেন। না, আমি সাজেক যাচ্ছি। আপনি কোথাও যাচ্ছেন না। বললাম তো যাচ্ছি। তুই আমার থেকে বেশি জানিস নাকি? আপনি নিয়ন ভাইয়ার সাথে উনার বাড়িতেই আছেন, আমি জানি। আমি কাছে থাকলে তো তোর সমস্যা। এক্স বয়ফ্রেন্ডের জন্য সারাক্ষণ মনটা পুড়ে ছাই হয়ে যায় তোর। দূরেই তো আছি, ভালো থাকার কথা। বাসায় আসেন, চুমু খাবো। থাপ্পড় খাবি বেয়াদব মেয়ে। আপনার মতো ওষ্ঠতে ওষ্ঠ মিলিয়ে যে চুম্বন করা ওটা দিব। বাসায় আসেন। তসতসে গালে পুরুষ মানুষের শক্ত হাতে যে থাপ্পড় দেওয়া হয় সেটা দেব একদম। আসবেন না বাসায়? না। ফোন রাখো। ইহান ফোন কেটে দিলে রা দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে বলে ওঠে, শাশুড়ি আম্মা, আপনার ছেলে বাসায় আসুক আগে, তারপর বুঝিয়ে দেব কত মরিচে কত ঝাল। চলবে।